হাতে দুটো বন্দুক নিয়ে চোখের পলকে আন্ডারওয়ার্ল্ডের সবাইকে খতম করে দেওয়া এক রহস্যময় মেগাস্টার, যার ভয়ে কাঁপে পুরো ঢাকা শহর। কিন্তু সে কি শুধুই একজন নিষ্ঠুর গ্যাংস্টার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আপন মানুষের করুণ প্রতিশোধের গল্প? কিভাবে সাধারণ এক ইব্রাহিম থেকে সে হয়ে উঠল অপরাধ জগতের বেতাজ বাদশা প্রিন্স? আন্ডারওয়ার্ল্ড, পলিটিক্স আর ধোঁকায় ভরপুর দুর্দান্ত এই সিনেমার পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সিনেমার শুরুতেই দেখা যায় একজন নায়িকা শুটিং করছিল, যার নাম দিলরুবা। শুটিংয়ের মাঝেই হঠাৎ তার ফোনে একটা কল আসে। কলটা পেয়েই সে কেমন যেন চমকে ওঠে এবং ডিরেক্টরের অনুরোধ উপেক্ষা করে তক্ষুনি প্যাকআপ করে চলে যায়। রাতে দেখা যায় দিলরুবা একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হুট পড়া এক রহস্যময় ব্যক্তি আসে এবং তাকে গাড়িতে করে একটা অজানা জায়গায় নিয়ে যায়। সেখান থেকে দিলরুবা আস্তে আস্তে একটা বিল্ডিংয়ের ভেতর ঢোকে, যেখানে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের একটি গোপন মিটিং চলছিল। হুট পড়া লোকটা দিলরুবাকে নিয়ে রুমে ঢুকতেই সবাই হট্টগোল শুরু করে, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে লোকটা শটান টেবিলের ওপর উঠে পড়ে। তখনই জানা যায় সে আর কেউ নয়, মেগাস্টার শাকিব খান। সিনেমায় তার নাম প্রিন্স। টেবিলের ওপর দাঁড়িয়েই দু হাতে দুটো বন্দুক নিয়ে সে চারদিকে গুলি চালাতে থাকে আর চোখের পলকে আন্ডারওয়ার্ল্ডের সবাইকে খতম করে দেয়। দৃশ্যপট বদলে দেখা যায় একটি শুনশান রাস্তায় পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে মোটরবাইক নিয়ে একজন যাওয়ার সময় পুলিশ তাকে ধরে একটি সেফ হাউসে নিয়ে আসে। সেখানে তাকে বেদম মারধর করে প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। লোকটার নাম ভুট্টু। সে প্রচণ্ড মার খাওয়ার পরও প্রিন্সের ব্যাপারে মুখ খোলে না, কারণ সে ছিল প্রিন্সের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন বড় পুলিশ অফিসার মিনহাজ। তিনি সবাইকে ঘর থেকে বের করে দিয়ে নিজে ভুট্টুকে জেরা করতে শুরু করেন। এবার ভুট্টু মুখ খোলে এবং প্রিন্সের অতীত কাহিনী বলতে শুরু করে। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। প্রথম যখন সে ঢাকায় আসে তখন তার কোনো কাজ ছিল না। সেই সময়ে ভুট্টুর সাথে তার বন্ধুত্ব হয়। ভুট্টু তাকে এলাকার ছোটখাটো গ্যাংস্টার বাবুর কাছে কাজে লাগিয়ে দেয়। বাবুর একটি ছোট বোন ছিল, যার নাম দিলরুবা। একসাথে থাকতে থাকতে ইব্রাহিম ও দিলরুবা একে অপরকে ভালোবেসে ফেলে। দিলরুবা একটি বারে নাচত। কিছুদিন পর সে ইব্রাহিমকেও সেই বারে বাউন্সারের চাকরি পাইয়ে দেয়। একদিন রাতে বারে নাচ সংস্কৃতির সময় এলাকার প্রভাবশালী কমিশনারের ছেলে মাসুদ দিলরুবাকে হেনস্থা করার চেষ্টা করে। রাগে দিলরুবা তাকে থাপ্পড় মারে। এতে মাসুদ ক্ষিপ্ত হয়ে দিলরুবাকে জোর করে তুলে নিয়ে যেতে চায়। তা দেখে ইব্রাহিম ছুটে আসে এবং মাসুদকে গণধোলাই দেয়। পরে বাকি বাউন্সাররা ইব্রাহিমকে আটকে ফেলে। যেহেতু মাসুদের বাবা খুবই প্রভাবশালী, তাই তার নির্দেশে পুলিশ ইব্রাহিমকে ধরে জেলে পুরে দেয় এবং অমানসিক নির্যাতন করে। মারের চোটে ইব্রাহিমের অবস্থা খারাপ হলে তাকে জেল হাসপাতালেই ভর্তি করা হয়। একদিন জেলের বারান্দায় বসে থাকার সময় ইব্রাহিমের সাথে দেখা হয় গোপালদা নামের এক বড় মাপের গ্যাংস্টারের। কমিশনারের ছেলেকে মারার কথা শুনে গোপালদা বেশ অবাক হন এবং বুঝতে পারেন এই ইব্রাহিমকে দিয়ে আন্ডারওয়ার্ল্ডে বড় কিছু করানো সম্ভব। এরপর থেকে তিনি ইব্রাহিমের খেয়াল রাখতে শুরু করেন। কিছুদিন পর ইব্রাহিম সুস্থ হলে গোপালদা নিজের দায়িত্বে তার জামিনের ব্যবস্থা করেন। জেল থেকে ছাড়ার আগে তিনি ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দেন এবং একটি শর্ত দেন। শর্তটি হল একটি গোপন জায়গা থেকে তার দুটো বিদেশি কবুতর এনে নিজের কাছে লুকিয়ে রাখতে হবে। এখানে বিদেশি কবুতর বলতে আসলে বিদেশি বন্দুক বোঝানো হয়েছিল। জেল থেকে বের হবার পর দিলরুবা সহ সবাই ইব্রাহিমকে স্বাগত জানায়। এরপর ইব্রাহিম সেই দুটি গান কালেক্ট করে বাবু ভাইয়ের কাছে রাখতে দেয়। একদিন সন্ধ্যায় যখন বাবু একটা দোকানে সিগারেট খাচ্ছিল, তখন মাসুদ ও লিটন তাকে দেখে ফেলে এবং তার কাছে থাকা বিদেশি বন্দুক দুটো খেয়াল করে। সেদিন রাতেই তারা বাবু ও দিলরুবাকে তাড়া করে। এক পর্যায়ে মাসুদের গুলিতে বাবুর পা জখম হয়। দিলরুবা কোনো মতে পালিয়ে বাঁচলেও মাসুদ ও লিটন বাবুকে নির্মমভাবে খুন করে বন্দুক দুটো ছিনিয়ে নেয়। দিলরুবা আড়াল থেকে পুরো ঘটনাটি দেখে। খবর পেয়ে ইব্রাহিম ছুটে এসে দিলরুবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এরপর গোপালদা নিরাপত্তার স্বার্থে ইব্রাহিম ও ভুট্টুকে তার নিজের বাড়িতে আশ্রয় দেন। গোপালদার স্ত্রী তাদের নিজের ছোট ভাইয়ের মতো দেখাশোনা করতে থাকেন।
কিছুদিন পর গোপালদা যখন তার ছাদে সাঙ্গপাঙ্গদের নিয়ে বসেছিলেন, তখন সেখানে মাসুদ ও লিটন আসে সেই চুরি করা বন্দুক দুটো বিক্রি করতে। তারা জানতো না যে এগুলো আসলে গোপালদারই বন্দুক। গোপালদা বন্দুক হাতে নিয়ে যখন সেখানে খোদাই করা জি লেখাটি দেখেন, তখন তার বুঝতে বাকি থাকে না যে এরাই বাবুকে খুন করে বন্দুক দুটো ছিনতাই করেছে। গোপালদা গর্জে উঠে বলেন, তোদের এত বড় সাহস, তোরা গোপালের জিনিসে হাত দিয়েছিস? অবস্থা বেগতিক দেখে মাসুদ ও লিটন পালানোর চেষ্টা করে এবং দুপক্ষের মধ্যে তুমুল গলাগুলি শুরু হয়ে যায়। ছাদ থেকে কোনো মতে নিচে নেমে আসে মাসুদ আর লিটন, কিন্তু নিচে নামতেই তাদের মুখোমুখি দাঁড়িয়ে যায় ইব্রাহিম। বাবু ভাইকে মারার প্রতিশোধ নিতে ইব্রাহিম তখন আগুনে ফুঁসছিল। শুরু হয়ে যায় তাদের মধ্যে ধুন্ধুমার মারামারি। ফিজিক্যাল ফাইটের পর শুরু হয় বন্দুকযুদ্ধ, আর এক পর্যায়ে মাসুদ ও লিটনকে খতম করে দেয় ইব্রাহিম। এই জোড়া খুনের খবর পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়ে। ইব্রাহিমের নামে জারি হয় পুলিশি ওয়ারেন্ট। পরিস্থিতি ঠান্ডা করতে গোপালদা ইব্রাহিমকে একটা বাসা ভাড়া করে দেন এবং কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলেন। গা ঢাকা দিয়ে থাকার দিনগুলোতে গোপালদা ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ডের ভেতরের খবর দিতে থাকেন। তিনি জানান, ঢাকা শহরের আসল আন্ডারওয়ার্ল্ডের ডন হল আব্রাহিম পাঠান, যার কথায় পুরো শহরের অপরাধ জগৎ ওঠে আর বসে। সেখানে রাজত্ব করতে হলে পাঠানের সাথে হাত মেলাতেই হবে। গোপালদার নিজেও পাঠানের বিশ্বস্ত লোক ছিলেন। তিনি ইব্রাহিমকে পুরো দস্তুর গ্যাংস্টার বানানোর ট্রেনিং দিতে থাকেন। এদিকে একদিন বিকেলে ওই বাড়ির ছাদে কাপড় মেলছিল দুই বোন। বড় বোন সোনিয়ার হাত থেকে হঠাৎ একটি অন্তর্বাস নিচে ইব্রাহিমের বারান্দায় গিয়ে পড়ে। সোনিয়া চরম লজ্জায় পড়ে যায়। জিনিসটা ঢাকার জন্য সে উপর থেকে আরও কিছু কাপড় ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে ইব্রাহিম সেখানে চলে আসে। লজ্জায় সোনিয়া লাল হয়ে গেলেও ইব্রাহিম যেন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আসলে দিলরুবাকে হারানোর এতগুলো বছর পর এই প্রথম তার মনে কারো জন্য ফিলিংস তৈরি হয়। পর মুহূর্তেই সোনিয়া তার পিচ্চি ছোট বোনকে নিচে পাঠায় কাপড়গুলো আনতে। ছোট বোনটি বেশ পাকা পাকা কথা বলে কাপড়গুলো নিয়ে আসে। রুমে ফিরে সোনিয়া যখন বোনকে জিজ্ঞেস করে, আচ্ছা, ছেলেটা কি ম্যারিড নাকি কোনো গার্লফ্রেন্ড আছে? বোন তখন রেগে গিয়ে বলে, আমি কি জানি, জানার এত শখ থাকলে নিজে গিয়ে জিজ্ঞেস করো। একদিন বিকেলে ডন পাঠান তার ব্যাকইয়ার্ডে বসেছিল। হঠাৎ সেখানে একদল পুলিশ হানা দিয়ে পাঠানের লোকজনকে নির্বিচারে মারতে শুরু করে। পুলিশের গুলিতে পাঠানের প্রায় সব লোক মারা যায়। এবার যখন পুলিশ পাঠানকে গুলি করতে যাবে, ঠিক তখনই জানালা ভেঙে এন্ট্রি নেয় ইব্রাহিম। একাই সব পুলিশকে মেরে সে পাঠানের জীবন বাঁচায়। ইব্রাহিমের এই মারকুটে স্টাইল আর সাহসিকতা দেখে পাঠান পুরো ফিদা হয়ে যায়। সেই ইব্রাহিমের নতুন নাম দেয় প্রিন্স, আর এখান থেকেই শুরু হয় প্রিন্স হয়ে ওঠার আসল গল্প। এখন গোপালদার সাথে প্রিন্সও নিয়মিত পাঠানের ডেরায় যাতায়াত শুরু করে। পাঠানও তাকে বেশ গুরুত্ব দিত। কিন্তু একদিন পাঠানের বাড়িতে গিয়ে প্রিন্স হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে পাঠান তা এড়িয়ে যায়। প্রিন্স বুঝতে পারে তারা যতই বিশ্বস্ত হোক না কেন, পাঠানের কাছে তারা শুধুই কর্মচারী। সেখান থেকে ফেরার পথে প্রিন্স গোপালদাকে বলে, দাদা, অনেক হয়েছে, আর এভাবে সস্তায় কাজ করব না। এবার পাঠানকে বলুন গুলশান আর তার আশেপাশের এলাকাগুলো যেন আমাদের লিখে দেয়, আমরা সরাসরি ওর পার্টনার হয়ে কাজ করব। গোপালদা চমকে উঠে বলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? পাঠান এটা কখনোই মানবে না। কিন্তু প্রিন্স তার নির্দিষ্টে অটল থাকে। পরের বার মিটিংয়ে গোপালদা সাহস করে পাঠানের কাছে গুলশানের দাবিটা তুলেই বসেন। শুনে পাঠান চরম ক্ষিপ্ত হয়ে নিজের রাগ সামলে বলে, কুকুরদের কুকুরের মতোই থাকা উচিত। কুকুর যদি নেকড়ে হতে চায় তাহলে কিন্তু ঝামেলা হবে। মনে হচ্ছে তোদের ডাক্তার দেখানো দরকার। এই কথা যেন আমি দ্বিতীয়বার আর না শুনি। এভাবে তাদের চরম অপমান করে তাড়িয়ে দেয় পাঠান। অপমানিত হয়ে ফেরার পথে প্রিন্স বলে, এভাবে আর কতদিন দাদা? এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে। গোপালদা প্রথমে ভয় পেলেও প্রিন্স এটা করেই ছাড়বে বলে সাফ জানিয়ে দেয়। গোপালদার 5 বিশ্বস্ত সহযোগী মান্নান, নুরু, সাহেব, জর্দাবাবু আর গোল্ডেন ফারুকও প্রিন্সের কথায় সায় দেয়। প্রিন্স তখন তাদের এক একজনকে এক একটা দায়িত্ব দেয়। কেউ জোগাড় করবে বন্দুক, কেউ জোগাড় করবে লোকবল। সব রেডি হলেই তারা পাঠানের ওপর অ্যাটাক করবে। একদিন বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রিন্সের সাথে দেখা হয় সোনিয়ার। সোনিয়া তার গাড়ি থামিয়ে লিফট চায়। প্রিন্সও সানন্দে রাজি হয়।
বাড়ির কাছাকাছি এসে সোনিয়া গাড়ি থামাতে বলে ব্যাগ থেকে একটা বোরকা পরে মাথা ওড়না দিয়ে ঢেকে নেয়, কারণ এভাবে না গেলে তার বাবা বকাঝকা করবে। সে রিকশা নিয়ে চলে যায়। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং এক পর্যায়ে নম্বরও বদলাবদলি হয়। এক সন্ধ্যায় সোনিয়া প্রিন্সকে ফোন করে বলে, আমি শপিংয়ে যাব, আমাকে নিয়ে যাবেন? প্রিন্স না করতে পারে না। দুজনে মিলে একটা শপিং মলে আসে। তারা যখন শপিং করছিল তখন গোপালদা বারবার প্রিন্সকে ফোন দিচ্ছিলেন। আসলে তাদের নতুন বন্দুকের চালান চলে এসেছিল, যা চেক করার জন্য প্রিন্সকে দরকার ছিল। কিন্তু প্রিন্স তখন সোনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত যে ফোনই ধরছিল না। অবশেষে বহুবার রিং হওয়ার পর প্রিন্স ফোন ধরলে গোপালদা বলেন, মাল চলে এসেছে, জলদি আয়। শপিং শেষ করে প্রিন্স যখন তাড়াহুড়ো করে চলে যেতে চায়, সোনিয়া তখন আবদার ধরে, তোমাকে কষ্ট করে নিয়ে আসলাম, এখন না খাইয়ে বিদায় দিই কীভাবে? প্রিন্সের জরুরি কাজ থাকলেও সোনিয়ার জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়। প্রিন্স সোনিয়াকে নিয়ে একটা অত্যন্ত দামি ও ফ্যান্সি রেস্টুরেন্টে আসে। এত লাক্সুরিয়াস রেস্টুরেন্ট দেখে সোনিয়া মনে মনে একটু ঘাবড়ে যায় এবং ভাবে, খেতে চেয়েছে বলে এত দামি জায়গায় আনতে হবে? প্রিন্স তার মনের কথা বুঝতে পেরে হেসে বলে, বিলের চিন্তা একদম করো না, ওটা আমার ওপর ছেড়ে দাও, কারণ তুমি আমার সাথে এসেছো। এরপর সোনিয়াকে টেবিলে বসিয়ে রেখে প্রিন্স বলে, আমি একটু আসছি। কিছুক্ষণের মধ্যেই সোনিয়া টেবিল হরেক রকম সুস্বাদু খাবারে ভরে যায়। প্রিন্স চলে যাওয়ার পর টেবিলে একের পর এক খাবার আসতে দেখে সোনিয়া ভয় পেয়ে যায়। সে ভাবে, এত খাবারের বিল দেওয়ার সামর্থ্য তো তার নেই। ভয়ে সে টেবিল বদলে অন্য টেবিলে গিয়ে বসে, কিন্তু ওয়েটার আবারও খাবারগুলো তার নতুন টেবিলে এনে রাখলে সোনিয়ার ভয় আরও বেড়ে যায়। অন্যদিকে সোনিয়াকে রেস্টুরেন্টে রেখে প্রিন্স সরাসরি চলে আসে নিজের গোপন আস্তানায়। সেখানে নতুন ও আধুনিক সব অস্ত্র, বিশেষ করে AK-47 বন্দুকের বড় একটা চালান এসেছিল। প্রিন্স ও তার দল বন্দুকগুলো টেস্ট করে এবং নিজেদের নতুন গ্যাংয়ের নামকরণ করে আনন্দ উচ্ছ্বাস করতে থাকে। কাজ শেষ করে প্রিন্স যখন রেস্টুরেন্টে ফেরে, সোনিয়া তখন বেশ চিন্তিত। সোনিয়া জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? প্রিন্স জানায় একটা জরুরি কাজ ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়ি ফিরে আসে। পরদিন সকালে সোনিয়া নতুন কাপড়গুলো ট্রায়াল দিতে প্রিন্সের ঘরে চলে আসে। আসলে প্রিন্স যে বাড়িতে ভাড়া থাকত, সোনিয়া ছিল সেই বাড়িরই মালিকের মেয়ে, তাই প্রিন্সের ঘরে আসতে তার কোনো বেগ পেতে হতো না। নতুন পোশাকে সোনিয়াকে দেখে প্রিন্স তার ওপর আরও বেশি ফিদা হয়ে যায় এবং দুজনে বেশ রোম্যান্টিক সময় কাটায়। একদিন সন্ধ্যায় প্রিন্স বাইকে করে সোনিয়াকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে তার কপালে একটি চুমু খায়। সোনিয়া বাড়ির ভেতর ঢুকলে দেখা যায় দোতলার ব্যালকনি থেকে পুরো ঘটনাটি দেখে ফেলেছেন সোনিয়ার বাবা। সোনিয়া ঘরে ঢুকতেই তার বাবা চরম গালাগালি শুরু করেন এবং বলেন, তোকে কি এই নষ্টামির জন্য বড় করেছি? ওই ছেলের ব্যাপারে তুই কি জানিস? সোনিয়া বাবার মুখে মুখে তর্ক করে বলে, আমি ওকে ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচব না। রাগে ক্ষিপ্ত হয়ে বাবা সোনিয়ার গালে কষে এক চড় মারেন এবং ঘোষণা দেন আগামী 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু সোনিয়াও সাফ জানিয়ে দেয় প্রিন্স ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না। এদিকে অস্ত্র আর লোকবল রেডি হতেই প্রিন্সের নতুন দল এক এক করে পাঠানের এলাকাগুলো দখল করতে শুরু করে। পাঠানের লোকজনকে মেরে ছোট ছোট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে তারা। খুব দ্রুতই এই খবর ডন পাঠানের কানে পৌঁছয়। পাঠান আর তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নতুন পরিকল্পনা করে। পাঠান তার লোকদের নির্দেশ দেয়, গোপালের আশেপাশে যারা থাকে তাদের ওপর নজর রাখো, কাউকে লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে আমাদের দলে টানো, তারপর ওই কুকুরগুলোকে কিভাবে সাইজ করতে হয় আমি দেখাচ্ছি। পরক্ষণেই পাঠান ফোন করে গোপালকে জিজ্ঞেস করে, তোরা আমার সাথে এমন কেন করছিস? গোপাল উত্তর দেয়, দাদা, সময় বদলেছে, এখন জোর যার মুলুক তার। তখন পাঠান মুখোমুখি বসে একটা মীমাংসা করার প্রস্তাব দেয়। গোপাল নিজের জীবনের নিরাপত্তার গ্যারান্টি হিসাবে পাঠানের ছোট ভাইকে তার কাছে বন্ধক রাখার শর্ত দেয়। কোনো উপায় না পেয়ে পাঠান নিজের ভাইকে গোপালের কাছে পাঠিয়ে দেয়। পরদিন সকালে সোনিয়া বোরকা পরে বাড়ি থেকে পালিয়ে আসে। তখন বাইরে দাঁড়িয়ে প্রিন্স নিজের বাইক পরিষ্কার করছিল। সোনিয়া কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই আমি পালিয়ে এসেছি। তুমি বিয়ে করলে করো, না হলে আমার ভাগ্য যেদিকে নিয়ে যায় চলে যাব। প্রিন্স আর দেরি না করে সোনিয়াকে বাইকে তুলে নিয়ে সোজা বিয়ে করতে চলে যায়। ঠিক যে সময় প্রিন্স ও সোনিয়ার বিয়ে হচ্ছিল, সেই সময়ে গোপালদা তার কিছু লোক নিয়ে পাঠানের বাড়িতে হানা দেয়। কিন্তু সেখানে আগে থেকেই অ্যাম্বুশ করে ওঁত পেতেছিল পাঠানের লোকেরা। তারা ঢোকা মাত্রই নির্বিচারে গুলি চালিয়ে গোপালের সব লোককে মেরে ফেলে এবং গোপালকে ধরে
পাঠানের পায়ে এনে ফেলে। গোপাল প্রাণভিক্ষা চেয়ে কাকতি মিনতি করলেও পাঠান ক্রূর হেসে বলে, কুকুর যখন খেপে যায় তখন তাকে আর রাখা যায় না রে। তোকে মারতে আমার খারাপ লাগছে, কিন্তু কোনো উপায় নেই। এই বলে পাঠান তার প্রিয় ছোট কুড়ালটি দিয়ে গোপালের গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর গোপালের বেঁচে যাওয়া একমাত্র সহকারী মান্নানকে দিয়ে ফোন করিয়ে পাঠানের ছোট ভাইকে ছাড়িয়ে নেওয়া হয়। কাজ হাসিল হওয়ায় পাঠান মান্নানকে প্রাণে না মেরে ছেড়ে দেয়। এদিকে এসব রক্তক্ষয়ী কাণ্ডের মাঝেই প্রিন্স আর সোনিয়ার বিয়ে সম্পন্ন হয়। বাসর রাতে তারা যখন রোম্যান্টিক মুহূর্ত কাটাতে যাবে, ঠিক তখনই প্রিন্সের ফোনটি বেজে ওঠে। ফোনে গোপালদার মৃত্যুর খবর পেয়ে চরম শকড হয় প্রিন্স। সেই সোনিয়াকে বলে, আমাকে এক্ষুনি যেতে হচ্ছে, ফিরে এসে সব বলবো। প্রিন্স যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। চারদিকে সবার লাশ দেখে ইব্রাহিম ওরফে প্রিন্স প্রায় পাগল হয়ে যায় এবং প্রতিজ্ঞা করে পাঠানের শেষ সে করেই ছাড়বে। নিরাপত্তার স্বার্থে প্রিন্স তার স্ত্রী সোনিয়াকে নিয়ে গোপালদার বাড়িতে আসে এবং তার ভাবি বা গোপালের স্ত্রীর জিম্মায় রেখে যায়। সোনিয়া কিছুই বুঝতে পারছিল না, তবে প্রিন্সের অনুরোধে সে ভাবির সাথেই থেকে যায়। দুদিন পর প্রিন্স তাদের জন্য আগে থেকে ভাড়া করা একটি নতুন বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু কয়েকদিন পরেই সেই বাড়িতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট হানা দেয়। ম্যাজিস্ট্রেট এসে ভাবিকে জানান বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনের মাস্টারমাইন্ড হিসাবে সোনিয়া এবং অতীত একটি খুনের মামলায় ভাবির নামে ওয়ারেন্ট আছে। ভাবির বডিগার্ডরা পুলিশের দিকে বন্দুক তাক করলেও বড় ঝামেলা এড়াতে ভাবি তাদের শান্ত করেন এবং তারা কোর্টে আত্মসমর্পণ করে। কোর্টে এসে তাদের কোনো লাভ হয় না। সোনিয়া যেহেতু আন্ডারওয়ার্ল্ডের উদীয়মান ডন প্রিন্সের বউ, তাই সব অপরাধের দায় তার ওপর চাপানো হয়। আদালত সোনিয়া ও ভাবি দুজনকেই কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেয়। এতদিন প্রিন্সের আসল পরিচয় না জানা সোনিয়ার পুরো পৃথিবী যেন মুহূর্তে ওলটপালট হয়ে যায়। সে কাকে ভালোবেসেছিল আর সে আসলে কি বেরোলো, এই ভেবে জেলের অন্ধকার কুঠুরিতে সোনিয়ার চোখের জল পড়তে থাকে। গোপালদাকে নির্মমভাবে হত্যা এবং নিজের বউ ভাবিকে জেলে পাঠানোর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে প্রিন্স। দিন দিন তার গ্যাং আরও বড় হতে থাকে। শহরের যেখানেই পাঠানের লোকজনকে পাওয়া যেত, প্রিন্সের দল তাদের সেখানেই খতম করে দিত। প্রিন্সের এই রুদ্র রূপ দেখে ডন পাঠান ভয় পেয়ে যায়। একদিন সে প্রিন্সকে ফোন করে আপসের প্রস্তাব দেয়, যা হবার হয়ে গেছে, চল আমরা মুখোমুখি বসে সব মিটমাট করে নিই, বিনিময়ে আমি তোর বউকে জেল থেকে ছাড়িয়ে দেব। প্রিন্স ওপর রাজি হলেও তার মাথায় আসলে কি চলছিল তা কেবল সেই জানত। পরদিন রাতেই সোনিয়া জেল থেকে ছাড়া পায়। জেলের বাইরে দুটি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল প্রিন্স। সে সোনিয়াকে স্পষ্ট ভাষায় বলে, এতদিনে তুমি আমার আসল পরিচয় জেনে গেছো, আমার সম্পর্কে যা শুনেছ সবই সত্যি। এখানে দুটো গাড়ি আছে, যদি আমার সাথে থাকতে চাও তবে আমার গাড়িতে এসে বসো, আর যদি আলাদা হতে চাও তবে ওই পাশের গাড়িটায় গিয়ে ওঠো। ওই গাড়িতে একটা ফ্ল্যাটের চাবি আর ব্ল্যাঙ্ক চেক রাখা আছে। আমাকে ছেড়ে গেলেও তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। সোনিয়া প্রথমে অন্য গাড়িটার দিকে গেলেও শেষ পর্যন্ত ঘুরে এসে প্রিন্সের গাড়িতেই বসে। সে প্রিন্সের হাত ধরে বলে, আমাকে আর ভাবিকে যারা জেলে পাঠিয়েছে তাদের তুমি কোনোভাবেই ছাড়বে না। সোনিয়ার মুখে এই কথা শুনে প্রিন্স এক ভয়ঙ্কর হাসি দেয়। পরদিন সকালে পাঠানের ডেরায় বিশাল এক উৎসবের আয়োজন চলছিল। রান্নাবান্নার ধুম লেগেছে, সবাই বেশ ফুরফুরে মেজাজে। ঠিক তখনই সেখানে এসে থামে প্রিন্সের গাড়ি। গাড়ির দরজা খুলতেই দেখা যায় ভিতরে বসে প্রিন্স পিয়ানোর মতো দেখতে একটি ফোল্ডিং জিনিস বাজাচ্ছে। সে গাড়ি থেকে নেমে ধীর পায়ে পাঠানের দিকে এগিয়ে যায় এবং হুট করে সেই ফোল্ডিং জিনিসটি আনফোল্ড করে ফেলে। আসলে ওটা কোনো বাদ্যযন্ত্র ছিল না, ওটা ছিল একটি ভয়ঙ্কর হেভি মেশিন গান। প্রিন্স সেটা দিয়ে চারদিকে ব্রাশ ফায়ার শুরু করে। মিনিটে শয়ে শয়ে গুলি বের হতে থাকে। পাঠানের লোকেরা পালানোর বা রুখে দাঁড়ানোর কোনো সুযোগ পায় না। চোখের পলকে চারদিক লাশের স্তূপে পরিণত হয়। তবে কোনো মতে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে ডন পাঠান ও তার কয়েকজন সহযোগী। পাঠান সোজা গিয়ে এক প্রভাবশালী পলিটিশিয়ানের কাছে আশ্রয় এবং সাহায্য চায়। পলিটিশিয়ান তাকে আশ্বস্ত করে বলেন, এখানে আপনি সেফ থাকবেন, তবে প্রিন্স এখন অনেক ক্ষমতাধর হয়ে গেছে, ওকে সাইজ করতে একটু সময় লাগবে। এতদিন আন্ডারওয়ার্ল্ড শাসন করা পাঠানের মুখে না শোনার অভ্যাস ছিল না, তাই সে প্রচণ্ড চিল্লাচিল্লি করে। কিন্তু এই মুহূর্তে সে নিরুপায়, তাই পলিটিশিয়ানের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। সেফ হাউসে বসে পুলিশ অফিসার মিনহাজের কাছে এই পর্যন্ত বলেই নিজের গল্প শেষ করে প্রিন্সের বন্ধু ভুট্টু। এভাবেই সাধারণ এক ইব্রাহিম থেকে সে হয়ে উঠেছিল আন্ডারওয়ার্ল্ডের মেগাস্টার প্রিন্স। প্রিন্সের এই হাই প্রোফাইল কেসটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসি মিনহাজের কাছে। মিনহাজ আবার এই কেসের ভার সঁপে দেন তার সবচেয়ে দক্ষ অফিসার জুলফিকারের হাতে। মিনহাজ তাকে জিজ্ঞেস করেন, প্রিন্স তো আসলে তোমার আপন ভাই, তার বিরুদ্ধে কি তুমি অ্যাকশন নিতে পারবে? জুলফিকার শক্ত গলায় জবাব দেয়, স্যার, অপরাধী কারোর ভাই হয় না, আমার ভাই ছিল ইব্রাহিম, প্রিন্স নামের কোনো ভাই আমার নেই।
এরপর মিনহাজ জানতে চান ইব্রাহিমের এই অপরাধ জগতে আসার আসল শুরুটা কবে থেকে হয়েছিল। জুলফিকার তখন তাদের গ্রামের ফ্ল্যাশব্যাক জানায়। ছোটবেলায় ইব্রাহিম একটি মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু গ্রামের এক প্রভাবশালীর ছেলে ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি মেয়েটির মুখে অ্যাসিড মারে। যন্ত্রণা এবং বিকৃত মুখ নিয়ে লোকলজ্জার ভয়ে মেয়েটি আত্মহত্যা করে। এই ঘটনা ইব্রাহিমকে মারাত্মকভাবে নাড়া দেয়। সে দিন দুপুরে সবার সামনে সেই প্রভাবশালী ছেলেকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলে এবং পরদিনই পালিয়ে ঢাকায় চলে আসে। ভুট্টোর জবানবন্দি এবং জুলফিকারের গল্পের পর পুলিশ এবার দিলরুবাকে ধরে নিয়ে আসে। মিনহাজ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি প্রিন্সকে চেনো? দিলরুবা বলে, প্রিন্সকে তো সবাই চেনে, টিভি পত্রিকা খুললেই শুধু তারই খবর। মিনহাজ আবার বলেন, না, আমি জানতে চাচ্ছি পার্সোনালি চেনো কিনা। দিলরুবা অস্বীকার করলেও গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ততদিনে দিলরুবা বেশ বড় নায়িকা হয়ে গেছে। একদিন তার ম্যানেজার তাকে ডেকে বলে, আমাদের আগামী কয়েকটা সিনেমার প্রডিউসার আপনার সাথে দেখা করতে চান। দেখা করতে গিয়ে দেখে সেই প্রডিউসার আর কেউ নয়, স্বয়ং ইব্রাহিম ওরফে প্রিন্স। বহু বছর পর একে অপরকে দেখে দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ভেতরে চেপে রাখা পুরনো ভালোবাসা আবার উপচে পড়ে। চলে যাওয়ার সময় দিলরুবা প্রিন্সকে পরের দিন সন্ধ্যায় তার জন্মদিনের পার্টিতে আসতে দাওয়াত দেয়। পরদিন সন্ধ্যায় প্রিন্স দিলরুবার বাড়িতে যায়। গিয়ে দেখে পুরো বাড়ি ফাঁকা, কোনো আলো নেই, শুধু ক্যান্ডেল জ্বলছে। প্রিন্স যখন ঘর জুড়ে দিলরুবাকে খুঁজছিল, হঠাৎ দিলরুবা পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। দুজনে বেশ রোম্যান্টিক মুহূর্তে মজে উঠলেও হঠাৎ প্রিন্সের মাথায় কি যেন একটা চিন্তা আসে। সে নিজেকে সরিয়ে নেয় এবং বলে, অনেক দেরি হয়ে গেছে। এই বলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। দিলরুবা তার এই আচরণের আগা মাথা কিছুই বুঝতে পারে না। ততদিনে গোটা ঢাকা শহর প্রিন্সের হাতের মুঠোয়। একদিন একটি বড় রাজনৈতিক দলের কিছু নেতা প্রিন্সের সাথে দেখা করতে আসে। তারা প্রস্তাব দেয়, আসন্ন নির্বাচনে প্রিন্স যদি তাদের সাপোর্ট করে এবং কেন্দ্র দখল করে জিতিয়ে দেয়, তাহলে আগামী 5 বছর প্রিন্স যা ইচ্ছা তাই করতে পারবে। তার নামে কোনো কেস হবে না, এমনকি নির্বাচনের সব খরচও তারা দেবে। এত বড় অফার পেয়ে প্রিন্স রাজি হয়ে যায়। সে তাদের হয়ে নির্বাচনী প্রচারণা চালায় এবং ভোটের দিন জোর করে কেন্দ্র দখল করে তাদের নির্বাচনে জিতিয়ে যায়। প্রথম সম্পর্ক ভালো থাকলেও কিছুদিন পর ওই দলের বিভিন্ন এলাকার কমিশনাররা প্রিন্সের লোকেদের উপর চড়াও হতে শুরু করে। রাজনৈতিক নেতারাও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। ক্ষিপ্ত হয়ে প্রিন্স যখন ওই নেতাদের সাথে দেখা করতে যায়, তখন তারা নির্বাচনের আগের দেওয়া সব প্রতিশ্রুতি এক বাক্যে অস্বীকার করে। ঠিক তখনই প্রিন্স খেয়াল করে দেখে নেতাদের পাশেই বসে আছে তার চিরশত্রু পাঠান। প্রিন্সের বুঝতে বাকি থাকে না যে কেন পলিটিশিয়ানরা তার সাথে গাদ্দারি করেছে। চরম রেগে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিন্স হুঙ্কার দিয়ে বলে, 1 মাঘে কিন্তু শীত যায় না। এরপরই প্রিন্সের লোকেরাও এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা শুরু করে। একের পর এক নেতা খুন হতে থাকলে পুরো পার্টিতে হাহাকার পড়ে যায়। রাজনৈতিক নেতারা বুঝতে পারেন প্রিন্সকে আর নিয়ন্ত্রণ করা যাবে না, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই হবে। এর জন্য তারা একটি বিশাল ও শক্তিশালী স্পেশাল ফোর্স গঠন করে, যার নেতৃত্ব দেওয়া হয় 2 দুদে পুলিশ অফিসার মিনহাজ এবং প্রিন্সের আপন ভাই জুলফিকারকে। মিনহাজ ও জুলফিকারের নেতৃত্বে স্পেশাল ফোর্স মাঠে নামতেই প্রিন্সের গ্যাংয়ের উপর বিপর্যয় নেমে আসে। পুলিশ এক এক করে প্রিন্সের বহু লোককে গ্রেফতার করে পুরো গ্যাংয়ের 12টা বাজিয়ে দেয়। এরই মধ্যে একদিন প্রিন্সের ডেরায় বসে মান্নান, সোনিয়া আর ভাবি টিভিতে দিলরুবার একটি গানের ভিডিও দেখছিল। তা দেখে মান্নান মুখ ফসকে বলে ওঠে, নায়িকাটা টিভিতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ততটা নয়। সোনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, তুমি কি তাকে সামনাসামনি দেখেছ? মান্নান তখন আসল সত্য ফাঁস করে দেয় যে দিলরুবা ম্যাম তো মাঝে মধ্যেই ভাইয়ার কাছে আসেন। এই কথা শুনে সোনিয়ার মাথায় রক্ত উঠে যায়। সে বুঝতে পারে কেন প্রিন্স ইদানিং তার থেকে দূরত্ব বজায় রাখছে। সোনিয়া সোজা গিয়ে প্রিন্সকে নিয়ে জেরা করে। প্রিন্স তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি ওকে আগে থেকেই চিনি, তবে আমাদের মধ্যে এখন কোনো প্রেমের সম্পর্ক বা খারাপ কিছু নেই। কিন্তু সোনিয়া কোনোভাবেই তা বিশ্বাস করতে চায় না। এদিকে পুলিশ যখন প্রিন্সের আস্তানায় আচমকা হামলা চালায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে প্রিন্সের বহু লোক মারা যায়, আবার প্রিন্সও পাল্টা অনেক পুলিশকে খতম করে। সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ প্রিন্সের মুখোমুখি হয় তার আপন ভাই পুলিশ অফিসার জুলফিকার। কিন্তু নিজের ভাই হওয়ায় জুলফিকার ইব্রাহিমকে গুলি করতে পারে না। প্রিন্স গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশ বাহিনী তার পিছু নেয়। এক পর্যায়ে একটি শুনশান হাইওয়েতে পুলিশ প্রিন্সকে 4 দিক থেকে ঘিরে ফেলে।
পুলিশ বন্দুক তাক করতেই প্রিন্স গাড়ি থেকে তার সেই ভয়ঙ্কর হেভি মেশিন গানটি বের করে ঝাঁঝরা করে দেয় চারপাশ। চোখের পলকে প্রায় সব পুলিশকে মেরে গাড়িগুলো ধ্বংস করে সে আবার নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতেই সোনিয়া আবার প্রিন্সের দিকে বন্দুক তাক করে সেই একই প্রশ্ন করে, দিলরুবা তোমার কে হয়? প্রিন্স অবাক হয়ে যায়। ওখানেই উপস্থিত ছিল মান্নান। সে সোনিয়ার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বলে, ভাবি এগুলো কি করছেন? কিন্তু পর মুহূর্তেই মান্নান সেই বন্দুকটি তাক করে স্বয়ং প্রিন্সের বুকে। আসলে টাকার লোভে পড়ে মান্নান অনেক আগেই ডন পাঠানের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। গোপালদার মৃত্যুর পেছনে এবং ইদানিং প্রিন্সের সব ইনফরমেশন পুলিশের কাছে ফাঁস করার মাস্টার মাইন্ড ছিল এই মান্নানই। সে যখন প্রিন্সকে গুলি করতে যাবে ঠিক তখনই পেছন থেকে গর্জে ওঠে ভাবির বন্দুক। নিজের স্বামী গোপাল হত্যার প্রতিশোধ নিতে মান্নানকে গুলি করে খতম করে দেন ভাবি। ততক্ষণে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলেছে। প্রিন্স দ্রুত সোনিয়া ও ভাবিকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং ফোনে কার সাথে যেন যোগাযোগ করে। এরপর সে শান্ত হয়ে সিঁড়িতে গিয়ে বসে। পুলিশ ঘরে ঢুকে তাকে গ্রেফতার করতে যাবে ঠিক তখনই হাইকমান্ড থেকে মেইন অফিসারের ফোনে কল আসে, প্রিন্সকে ধরা যাবে না, ছেড়ে দাও। আসলে এটি ছিল সেই বড় পলিটিশিয়ানের চাল যাকে প্রিন্স নির্বাচনে জিতিয়েছিল। পুলিশ চলে যাওয়ার পর প্রিন্স সবকিছু ছেড়ে সোজা চলে যায় তার মায়ের কাছে। বহু বছর আগে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এই প্রথম সে মায়ের মুখোমুখি হয়। মায়ের পা জড়িয়ে ধরে সে কেঁদে ফেলে এবং বলে, আমি সব অন্ধকার জগৎ ছেড়ে দিয়েছি মা, এখন থেকে তোমার সাথেই থাকব। প্রিন্স যখন তার মাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন আবারও রাস্তা আটকায় পুলিশ। এবার জুলফিকার এসে নিজের ভাইকে হ্যান্ডকাপ পরান। এরপর ডিসি মিনহাজ এসে সেখানে প্রিন্সকে নিজের গাড়িতে তুলে নেন। যাওয়ার সময় জুলফিকার তার কাঁদতে থাকে মাকে বোঝায়, সন্ত্রাসী তোমার ছেলে হতে পারে না মা, যেদিন একটা খুন করে ইব্রাহিম পালিয়েছিল সেদিনই তোমার ছেলে আর আমার ভাই মারা গেছে। মিনহাজ যখন প্রিন্সকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন তখন তার ফোনে ওপর মহল থেকে কল আসে, প্রিন্সকে এনকাউন্টার করতে হবে। মিনহাজ গাড়ি ঘুরিয়ে এক নির্জন নদীর পাড়ে নিয়ে যান এবং প্রিন্সের বুকে গুলি করেন। রক্তাক্ত প্রিন্স সোজা গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই প্রিন্সের মা, সোনিয়া এবং দিলরুবা তিনজনেই কান্নায় ভেঙে পড়ে, কারণ পরিস্থিতি যাই হোক না কেন তারা সবাই প্রিন্সকে মনে প্রাণে ভীষণ ভালোবাসত। গল্পের এখানেই শেষ নয়। কিছুদিন পর দৃশ্যপট বদলে চলে যায় ভারতের রাজস্থানের এক তপ্ত মরুভূমিতে। সেখানে কিছু পর্যটকের ওপর একদল অসস্ত্র দস্যু আক্রমণ করে, আর ঠিক তখনই সেই দস্যুদের মাঝে এন্ট্রি নেয় স্বয়ং প্রিন্স। আসলে সেদিন মিনহাজের কাছে যে কলটি এসেছিল সেটি একটি ফেক এনকাউন্টারের নাটক, যাতে দুনিয়ার চোখে প্রিন্স মৃত হলেও বাস্তবে সে বেঁচে থাকতে পারে। মরুভূমির বুকে রামদা হাতে শত্রুদের কচুকাটে করতে শুরু করে প্রিন্স। তার সেই চিরচেনা ভয়ঙ্কর ও বিধ্বংসী রূপের মধ্য দিয়েই শেষ হয় এই ব্লকবাস্টার সিনেমাটি। তো বন্ধুরা, এই ছিল অ্যাকশন, রোম্যান্স আর ধোঁকায় ভরপুর দুর্দান্ত এই সিনেমার সম্পূর্ণ গল্প। ইব্রাহিম থেকে আন্ডারওয়ার্ল্ডের মেগাস্টার প্রিন্স হয়ে ওঠার এই কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ধামাকা মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।